This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুনে মনে হতে পারে এমনও হয়, মনে হতে পারে এ তো বিরল ঘটনা। ইরান যাওয়ার পথে আরব সাগরের মাঝে হঠাৎই ঘটে গিয়েছিল বিপত্তি। উত্তাল সমুদ্রে ডুবতে বসেছিল ভারতীয় বাণিজ্যিক জাহাজ। সাহায্য চেয়ে বার্তা পাওয়ার পরেই ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ সার্থককে পাঠানো হয় উদ্ধার অভিযানে। ভারতীয় কোস্টগার্ডের পাশাপাশি খবর চায় পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সির কাছেও। উদ্ধারে সাহায্য করতে একটি বিমান পাঠায় পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সি। ভারতীয় কোস্টগার্ডের বা পাকিস্তানের বিমান পৌঁছানোর আগেই আটকে পড়া 12 জন ডুবন্ত বাণিজ্যিক জাহাজটি থেকে বাইরে একটি নৌকায় ভেসে পড়েছিলেন। তারপর সেখান থেকেই সবাইকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে পাকিস্তানের সাহায্যের কথা রীতিমতো বিবৃতি দিয়ে জানিয়েছে ভারতীয় কোস্টগার্ড। ভারত ও পাকিস্তানের যৌথ অভিযানকে এক মানবিক উদ্ধার অভিযান হিসেবে ব্যাখ্যা করেছে উপকূলরক্ষী বাহিনী। পিএমএসএও পাকিস্তানের বাহিনীও এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়ে এই অভিযানের কথা জানিয়েছে। উপকূলরক্ষী বাহিনীর জাহাজেই উদ্ধার হওয়া 12 জনের শারীরিক পরীক্ষা হয়। পরে তাদের সুস্থ অবস্থায় পোরবন্দরে নিয়ে আসা হয়। ভাবছেন তো যে শুরুতে এই ঘটনাটা এটা আপনাদের কেন শোনালাম? গল্প হলেও তো সত্যি। ভারত আর পাকিস্তান একসঙ্গে ওই বিপন্নদের উদ্ধার করতে ছুটে এসেছিল, কাঁধে কাঁধ লাগিয়ে উদ্ধার কাজ চালিয়েছিল। তার মানে বুঝতে পারছেন এই যে ভারত আর পাকিস্তান একে অপরের প্রতি যে শত্রুতা, এটা আসলে মজ্জাগত নয়, আরোপিত। আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও সেরকম, জানেন তো। আজকে দেখুন, বারবার একটা কথা তো উঠছে যে বাংলাদেশে যেভাবে সাধারণ হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, ওখানে তারা সংখ্যালঘু, যেভাবে তারা অত্যাচারিত হচ্ছেন, তার মানে কি এরকমই খারাপ সম্পর্ক? তার মানে কি এই যে সাধারণ মানুষের মধ্যে ইদানিং ওখানকার লোকজনের মধ্যে এই সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন অদ্ভুত একটা ভারত বিদ্বেষ। বিষয়টা কেন বুঝতে অসুবিধা হচ্ছে না? অসংখ্য মানুষ এই প্রসঙ্গটা তুলেছেন, এই প্রশ্নটা করেছেন আমায় যে কেন যে বাংলাদেশ সম্পর্কে আমাদের সবার একটা অন্যরকম আবেগ কাজ করে। অনেকেই হয়তো তাদের পূর্বপুরুষরা ওই বাংলাদেশ থেকে এসছেন, ফলে কোথাও গিয়ে একটা আত্মিক টান অনুভব করেন। অনেকেরই ধারণা এই যে আমরা কোথাও গিয়ে যখন ওই 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, ভারতীয় সেনারা তাদের জীবন বিপন্ন করেছেন, কাঁধে কাঁধ লাগিয়ে লড়েছেন, তবে না গিয়ে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। এতগুলো মানুষ আত্মাহুতি দিল, এতজন সেনা, কোনো কিছুর দাম নেই। এরকমভাবে হঠাৎ তারপরে তো অনেক ভালো একটা সম্পর্ক থাকার কথা, কৃতজ্ঞতা থাকার কথা, এটা সব উবে গেল। এরকম বিদ্বেষ কারণটা কি? এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা আমাদের একটু বুঝে নেওয়া দরকার। আমি খানিকটা বুঝতে পেরেছি, জানেন তো, ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে। দেখুন, ঘটনাচক্রে যখন পাকিস্তানে গেছিলাম, পাকিস্তানের মানুষজনের কাছে, সাধারণ মানুষজনের কাছে অদ্ভুত একটা আতিথ্যতা পেয়েছিলাম, অভ্যর্থনা পেয়েছিলাম। যে মানুষের সাথেই কথা বলতাম, তারা ফার্স্ট কথা কি বলতেন জানেন? জনাব, ওহা কা সাথ ইহা কা কোই ফর্ক নজর আ রা হ্যায়। অর্থাৎ সবই তো একই রকম, এরা সবাই সাধারণ মানুষ। সেই আন্তরিক, সেই অভ্যর্থনাময় মানুষগুলো, তাদেরই আবার কয়েকদিন পর করাচির রাস্তায় ভারতের পতাকা পোড়াতে দেখেছিলাম রাজনৈতিক সমাবেশ থেকে। তখন বুঝেছিলাম যে মানুষ ভেতরে ভেতরে তারা এরকমই থাকেন। রাজনীতি তাদের একে অপরের বিরুদ্ধে যুযুধান করে দেয়, লড়িয়ে দেয় একজনের সাথে আরেকজনকে। আর বাংলাদেশ, দেখুন, ওই আপনাদের যেরকম ধারণা আমারও সেরকমই ধারণা ছিল। যে দেশটা স্বাধীনতার পেছনে আমাদের অবদান রয়েছে, যে দেশটার সঙ্গে আমাদের পূর্বপুরুষের অনেকের যোগাযোগ রয়েছে, সেই দেশটার সঙ্গে তো আমাদের একটা অন্যরকম সম্পর্ক হওয়ার কথা। আমরা
বাংলা ভাষায় কথা বলি, তারা বাংলা ভাষায় কথা বলে, আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের, তাদেরও তাই, একই রকম তো আমরা। বিদেশে গেছি, বাংলাদেশের মানুষজন তারা অদ্ভুতভাবে আপ্যায়ন করেছেন, সাহায্য করেছেন, কোথাও কোনো রকম ফারাক নজরে আসেনি। কিন্তু যখন বাংলাদেশের বেশ কিছু মানুষের সাথে কথা বলে দেখেছি, অদ্ভুতভাবে তাদের ভেতরে একটা কোথাও গিয়ে বিদ্বেষ পোষণ করছেন তারা, খুব অবাক হয়েছিলাম। প্রথম যেদিন দেখেছিলাম ভারত পাকিস্তানের খেলায় বাংলাদেশের মানুষ পাকিস্তানকে সাপোর্ট করছেন, খুব অবাক হয়েছিলাম। আরে এই পাকিস্তান তো কত কত এই পূর্ব বাংলার মানুষকে ছারখার করে দিয়েছে, তারপরেও এদের সম্পর্কে এদের সমর্থন করছে ভারতের বিপক্ষে। অবাক হয়েছিলাম। পরে বুঝতে গিয়ে দেখেছিলাম অনেকগুলো কারণ রয়েছে। রাজনীতিকরা মানুষকে আস্তে আস্তে খেপিয়েছেন একে অপরের বিরুদ্ধে। দেখুন, শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে আশ্রয় নিয়েছেন। পাকিস্তানের যে মানুষজন তারা ভারতের বিরুদ্ধে ওইভাবে খেপে ওঠেন, বারবার যেরকম ওই পাকিস্তানের রাজনৈতিক নেতারা বা শাসকরা তাদের ক্ষিপ্ত করে তুলেছেন ভারতের বিরুদ্ধে, ঠিক একইভাবে বাংলাদেশেও কিন্তু রাজনৈতিক কারণেই মানুষজন আস্তে আস্তে ভারতের বিপক্ষে গেছেন, তাদের ভারতের বিপক্ষে করে দেওয়া হয়েছে। শেখ হাসিনা 3 বার ওখানে নির্বাচিত যে শেষ হয়েছেন, তাতে তার সরকারের প্রতি মানুষের যে ক্ষোভটা ওই জুলাই আগস্টের ওই বিপ্লবী বলুন, অভ্যুত্থানী বলুন বা যেরকমই বলুন আর কি, মানুষের প্রতিবাদ, সেইটার মধ্যে দিয়ে ঠিকরে বেরিয়েছিল। এবার কোনোভাবে ওখানকার মানুষজনকে বিশ্বাস করানো হয়েছিল যে ভারত বাংলাদেশের জন্য যে সমর্থন দেয় সেটা পুরো মাত্রায় উপভোগ করেছেন শেখ হাসিনা, এবং তার বলে বলিয়ান হয়ে তিনি ওখানকার মানুষজনকে মানুষ জ্ঞান করেননি। ফলে শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভটা আস্তে আস্তে ভারত বিদ্বেষে পরিণত হয়েছে, এটা বুঝতে পেরেছি। অর্থাৎ যদি কোথাও গিয়ে কেউ ভারতের যাবতীয় যা সাহায্য বাংলাদেশের জন্য সেটার অপব্যবহার করে থাকে, তাহলে তার পেছনে ওই জামাতিদের যেরকম ভূমিকা রয়েছে ভারতের পেছনে মানুষজনকে ক্ষিপ্ত করার, ঠিক একইভাবে শেখ হাসিনাও বোধহয় পুরো দায় এড়াতে পারেন না। আসলে তার বিরুদ্ধে ক্ষোভটা ভারত বিদ্বেষে বদলে গেছে। এবার দেখুন, এটা তো ঘটনা, ভারত কি না করেছে এখনো প্রত্যেকটা ক্ষেত্রে। এই যে কিছু ডাক্তার বলছিলেন না যে বাংলাদেশ থেকে আসা মানুষজনের চিকিৎসা করব না, IMA এখানে কিন্তু প্রতিবাদে নেমেছে, বলেছে ডাক্তারদের কাছে এরকম দেশ, জাত, ধর্ম এরকম কোনো ভেদাভেদ থাকে না, সবাইকে সমানভাবে দেখা হবে, যারা এখানে চিকিৎসার জন্য আসবেন তাদের চিকিৎসা দেওয়া হবে, এটাই তো মানবতা। এবং ভারত সব সময় বাংলাদেশের মানুষের জন্য ঠিক এই রকমভাবেই মানবিক ব্যবহার করেছে। এবার মুশকিল হচ্ছে মানুষের মাথাটা তো একটা অদ্ভুত জায়গা, খুব জটিল জায়গা। আমাদের স্মৃতি খুব স্বল্প দৈর্ঘ্যের, জানেন তো, শর্ট টার্ম, চট করে ভুলে যাই আমরা। যখন আমাদের বিশেষ করে কেউ ভুলিয়ে দেয় তখন আরও তাড়াতাড়ি ভুলাই। ঠিক সেটাই তো হয়েছে বাংলাদেশেও। যখন থেকে ভারত বিদ্বেষটাকে কারুর মনে হয়েছে রাজনৈতিকভাবে তাদের ফয়দা দেবে, রাজনীতিকরা সাধারণ মানুষের মধ্যে সেই বিদ্বেষটা ছড়িয়ে দিয়েছেন। এখন সংখ্যালঘু হিন্দুদের ভারতের সাথে সমর্থক করে তাদের টার্গেট করে নেওয়া হয়েছে, আর তাদের ওপর অত্যাচার চলছে। গোটা বিষয়টার পেছনে রাজনীতি আর কিছু সুযোগ সন্ধানী লোক, যারা চিরকাল এই রকম পরিস্থিতিগুলোর জন্য অপেক্ষা করে থাকেন। আর যখন গোটা বিষয়টা হাতের বাইরে চলে যায়, তখন যদি কারোর মনে কোনো রকম অন্যরকম কিছু বলার বা ভাবার ইচ্ছেও থাকে, তারা সেগুলো প্রকাশ করার জায়গায় থাকেন না। ফলে গোটা জায়গাটা
একটা বিদ্বেষময় চেহারা হয়ে দাঁড়ায়, যেটা বাংলাদেশে হয়েছে। আর এখন বিভিন্ন বাংলাদেশের মানুষজন যাদের বক্তব্যগুলো সামনে আসছে, তারাও আসলে এই সুযোগে বিদ্বেষটাকে আরও বাড়িয়ে দিচ্ছেন। তাদের কথা শুনলেই সেটা বুঝতে পারবেন। বাংলাদেশে ওই মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সচিব, তিনি কালকে এসে আমাদের বলছিলেন যে আপনারা আমাদের চ্যানেলে বক্তব্য রেখেছিলেন এবং বলেছিলেন আপনারা এখানে এসে দেখে যান এখানকার পরিস্থিতি কত শান্তিপূর্ণ। শান্তিপূর্ণ কতটা সেটা তো দেখতেই পাচ্ছি। বাংলাদেশে এখন যদি কোনো ভারতীয় যান, তার কপালে যে কি জুটবে তার তো কোনো গ্যারান্টি নেই। যতই উনি বলুন আসুন এসে দেখে যান। বেলঘড়িয়ার সায়ন দাস তো গেছিল, মাথা ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে, রক্তাক্ত অভিজ্ঞতা নিয়ে ভারতে ফিরেছেন। বাংলাদেশের সংখ্যাগরু মানুষের অধিকাংশই এখন ভারত বিদ্বেষী। কেন সে তো বুঝতেই পারছেন। অথচ দেখুন, ভারত উপকার ছাড়া অপকার করেছে বাংলাদেশের বলে তো কিছু মনে পড়ে না। হ্যাঁ, এক্ষেত্রে বিদ্যাসাগরের সেই বক্তব্যটা ভীষণভাবে প্রাসঙ্গিক। একজন তার নামে নিন্দে করছে শুনে বলেছিলেন আমি ওর কোনো উপকার করেছি বলে তো মনে পড়ে না। অর্থাৎ উপকারীর প্রতিদান যে এইভাবে বিদ্বেষ দিয়েই দেওয়া হয়, সেটা তো সর্বজন বিদিত। সে বিদ্যাসাগরের সময় থেকে বা হয়তো সেই সৃষ্টির আদিকাল থেকে। এর ফলে যেটা এখন ওখানে হচ্ছে সেটার মধ্যে কোনো নতুনত্ব নেই। সে যতই ওই খান সেনার হাত থেকে বাংলাদেশিদের বাঁচাতে গিয়ে ভারতীয় সেনারা আত্মবলিদান দেন, বা ওই ছিটমহল হস্তান্তরে বাংলাদেশকে কিছু অতিরিক্ত লাভই করিয়ে দেয় ভারত, সব কিছুর ক্ষেত্রেই কেউ কিন্তু বাংলাদেশিদের দুচ্ছাই করেন না। কিন্তু তারপরেও এই বিষটা তাদের মগজ ধোলাই করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। রাজাকার আলবদর আল শামস এবং জামাতে ইসলামী এইসব এবং জঙ্গি সংগঠনগুলি, তারা তো বরাবরই চেয়েছিল যে একটা সুযোগ আসুক যার ফলে তারা আবার পাকিস্তানকে জোড়া লাগাতে পারবে। সেই সুযোগটা এসেছে। সেটার কারণটা হলো যে স্বাধীনতার পক্ষের শক্তি পরবর্তীকালে যে সরকারগুলি গঠিত হয়েছিল, এতদিন শাসনও করেছে, তারা কিন্তু বাঙালি জাতীয়তাবাদ কিংবা পরে বাংলাদেশি জাতীয়তাবাদ বলে যেটাকে বলা হয়েছিল, সেই জাতীয়তাবাদের চেতনাটাকে ধরে রাখতে পারেনি। শুনলেন তো সুযোগ সন্ধানীরা কিভাবে অপেক্ষা করে থাকেন। এবং অনেকে আছেন যারা এখন এই বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকারে রয়েছেন, অধ্যাপক, বিপ্লবের মাথা ছিলেন, অথচ এখন যখন তারা একটা বড় গুরুদায়িত্ব কাঁধে পেয়েছেন, তখন আলটপকা সব মন্তব্য করে বাংলাদেশকেই তো বিশ্বের দরবারে এক ঘরে করে ফেলছেন। একের পর এক এমন সব উস্কানিমূলক কথা বলেছেন, মাঝে মধ্যে অবাক লাগে। জানেন তো, আসিফ নজরুল তিনি অধ্যাপক নাকি একটা অদ্ভুত এজেন্ডা নিয়ে কাজ করেন। কারা এজেন্ডা নিয়ে কাজ করেন আপনারা জানেন সেটা। কি বলেছিলেন তিনি? বাংলাদেশে নাকি ২৬ লক্ষ ভারতীয় কাজ করেন। ভাবুন তো, বাংলাদেশে টাকার দাম ভারতের তুলনায় বহু কম। ভারতীয়রা বাংলাদেশে চাকরি করতে যাবেন কেন? আর স্বাধীনতা তো লাভ হয়ে গেল, তারা তো এখন ক্ষমতায়, সরকার চালাচ্ছেন। কজন ভারতীয়কে খুঁজে পেয়েছেন সরকারি চাকরিতে? ২৬ জন ভারতীয় তো খুঁজে পাওয়া গেল না। তাহলে আসিফ নজরুল এই কথাগুলো বলছিলেন কেন? বলছিলেন তার একটা নির্দিষ্ট কারণ রয়েছে। এক, ভারত বিদ্বেষটা উস্কে দিতে, বাংলাদেশে বেকারত্বের যে জ্বালা, বেকারত্ব নিয়ে চারপাশে যে ক্ষোভ, সেটাকে ভারতের দিকে ঘুরিয়ে দেওয়াই ছিল তার উদ্দেশ্য। ভারতের জন্য তোমরা বেকার, এটা একবার লোকজনকে বুঝিয়ে দিতে পারলেই ব্যাস, তাদের ঝাড়া হাত পার কোনো দায় থাকে না। ঠিক যেরকম হিটলার জার্মানদের বুঝিয়েছিলেন ইহুদিদের জন্য তোমরা বেকার। এবার তারপর ইহুদিদের সঙ্গে কি হয়েছিল সেটা আপনারা সবাই জানেন, ইতিহাস জানেন। সবচেয়ে নিন্দনীয় ঘটনাগুলো ঘটেছিল। বাংলাদেশেও তো তাই হচ্ছে। ভারত এবং তার সাথে ওই সংখ্যালঘু হিন্দুদের সমর্থক করে দেওয়া হয়েছে। তাই একদিকে ভারত বিদ্বেষ আর সংখ্যালঘুদের ওপর অত্যাচার, অথচ সরকারি চাকরিতে ভারতীয় পাওয়া যায়নি। এবার ভারতীয় পাওয়া যাচ্ছে না, সুতরাং যাকে পাচ্ছ তাকেই ধরো, ওই সংখ্যালঘু হিন্দুদের ধরো। ঠিক ১০০ বছর আগে জার্মানিতে যা শুরু হয়েছিল,
বাংলাদেশও কি সেই রাস্তায় হাঁটছে, নাকি বাংলাদেশ পরবর্তী আফগানিস্তান হয়ে ওঠার পথে? এটা নিয়েও কয়েকটা কথা তো বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়। দেখুন, অসাধারণ সব প্রতিবেশী নিয়ে তো আমরা বাস করছি, ফলে একজনের কথা বলতে গেলে আরেকজনের কথা বলা ছাড়া কোনো উপায় থাকে না। আর তারপর সব কিছু নিয়েই তো একটা বৃহত্তর ভারতীয় উপমহাদেশ, তাই না? সব কিছুই তো লিঙ্কড। তাই ওই পাকিস্তান কথা বলতে বলতে বাংলাদেশ আসে, আবার বাংলাদেশের কথা বলতে বলতে এখন আফগানিস্তান চলে আসে। আফগানিস্তানের মহিলাদের এখন নাকি বিনা চিকিৎসায় মরা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ তালিবান জমানায় মহিলা রোগীর চিকিৎসা কোনো পুরুষ ডাক্তার করতে পারবেন না, ফতোয়া জারি করে দেওয়া হয়েছে। তাহলে দরকার মহিলা ডাক্তার, কিন্তু সেখানেও গণ্ডগোল। মহিলারা ডাক্তারি পড়তে পারবেন না, সেই ফতোয়াও জারি করে দেওয়া হয়েছে। তাহলে এবার কী হবে? এই প্রশ্নটাই তো সোশ্যাল মিডিয়ায় তুলেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। আফগানিস্তান মানবাধিকার কর্মী আফগানিস্তানের হাবিব খান, তার একটা সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করেছেন স্বরা। সেখানে হাবিব একটা ভিডিও শেয়ার করেছেন। তার বিষয়বস্তু হলো, ওই ডাক্তারি শেষ ব্যাচের ছাত্রীরা তাদের শিক্ষিকাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে। সেই ফুটেজ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আচ্ছা, তালিবানের ফতোয়ার শেষ কোথায়? না, তালিবানও বোধহয় জানে না। তবে শুরুটা হয়েছিল তালিবান শাসনের একদম প্রথম দফায়, যখন তালিবান পুরুষ আত্মীয় ছাড়া মহিলাদের বাইরে বেরোনোটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। আর তারপর মহিলাদের বাইরে বেরোনোটাই প্রায় নিষিদ্ধ হয়ে যায়। আফগান ঔপন্যাসিক খালেদ হুসেইনি তার কাইট রানার বইতে এই কথা লিখেছেন, জানেন তো, যে পরিবারে পুরুষ নেই সেই পরিবারের মহিলা আর শিশুদের অনাহারে মরা ছাড়া উপায় নেই। কারণ তালিবান মহিলাদের তো ভিক্ষেটা পর্যন্ত করতে দেয় না। বাংলাদেশের গোপালগঞ্জেও তো প্রায় সেরকমই দশা মনে হচ্ছে। পুরুষ সদস্য বাজারে না গেলে এবার থেকে আর ওখানে অন্তত বাড়িতে বাড়িতে হাঁড়ি চড়বে না, এটা বোঝা যাচ্ছে। কারণ ওই যে তৃতীয় স্বাধীনতা লাভ, এখন তো স্বরাজ। ওই তৃতীয় স্বাধীনতা লাভের পর জামাত একটা ফতোয়া দিয়েছে। ওই বললাম, কাঁধে কাঁধ লাগিয়ে এই তৃতীয় স্বাধীনতাতে অদ্ভুতভাবে ওই হিন্দু আর সংখ্যাগুরু মুসলিম, সংখ্যাগুরু সবাই কাঁধে কাঁধ লাগিয়ে লড়েছিলেন। কিন্তু তারপর আস্তে আস্তে জামাত গোটা বিষয়টা দখল করে নিয়েছে। মৌলবাদ ভয়ঙ্কর। জামাত কি ফতোয়া দিয়েছে জানেন? মহিলারা যদি কিছু কিনতে যান, দোকানে যান, তাদের কাছে কেউ কিচ্ছু বিক্রি করতে পারবে না। ভাবতে পারছেন? মহিলারা দোকানে যদি গিয়ে কিছু কিনতেই না পারেন তাহলে বেরোবেন না। তাদের ঘর বন্দি করে রাখা এর থেকে বড় রাস্তা আর কিছু হতে পারে নাকি? কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না, কোনো জীব জানোয়ার বিক্রি করব না। এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে। অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে। আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে, আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব। বাজার এলাকায় মহিলাদের প্রবেশ করা নিষিদ্ধ। যদি কেউ আসে, সুন্দর করে বুঝিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। সুন্দর করে, মানে এত সুন্দর করে হুমকি দেওয়ার আর কোনো নিদর্শন আমি সাম্প্রতিককালে দেখিনি। ভাবুন তো, মহিলাদের বাইরে পা রাখাটাই বন্ধ করে দেওয়া হলো। হ্যাঁ, দেওয়া হলো ওই বাজারকে সামনে রেখে আর কি, কিন্তু এটা একটা জল মাপার কৌশল। বাজারে একটা নিষেধাজ্ঞা ছেড়ে দিয়ে দেখা হলো যে মানুষ কীরকম প্রতিক্রিয়া দেয়। এটা মেনে নিলে, যদি দেখেন যে মানুষ তো মেনে নিচ্ছে, বাহ, অভ্যস্ত হয়ে গেল, আর একটা ফতোয়া আসবে। আর শুনলেন তো, এদিকে জামাতে ইসলামী প্রধান শফিকুর রহমান প্রকাশ্য সভায় দাবি করেই চলেছেন যে পোশাক নিয়ে কোনো বিধিনিষেধ থাকবে না, যে যা চাইবেন তাই পরবেন। কেউ যদি পোশাক সংক্রান্ত বিষয় মানে যেটা তারা অ্যালাউ করেন সেগুলো না মানেন, তাহলেও নাকি তাকে
হেনস্থা করা হবে না, হেনস্থা করা হবে না। তার বদলে কি করা হবে? ওই যে শুনলেন, সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে। ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার চালায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না, আর যদি দেও আস্তে করে জোর করে একটা বোরকা পরাই দেবে, জোর করে পরানো লাগবে না। যে দেশে ইসলাম কায়েম হবে এদেশের মানুষেরা, মায়েরা আনন্দের সাথে সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবে। তারপরেও কোনো মা, কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন, আমরা তাদেরকে কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, তার উপর জোর কাটানো হবে না। কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না, অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে। তারা যদি ইসলামের সৌন্দর্যে অভিভূত হয়, ইসলাম কবুল করে, সেটা ভিন্ন কথা। তাদেরকে ইসলাম গ্রহণ করতেও কাউকেই বাধ্য করা হবে না। কি সুন্দর! বাজারে যদি মহিলারা প্রবেশ করেন, বাজারে প্রবেশ নিষিদ্ধ, বাজারে যদি প্রবেশ করেন সুন্দর করে বোঝানো হবে। মহিলারা যদি বোরখা না পরেন কিচ্ছু বলা হবে না। কারণ কেন? বাংলাদেশে অন্যান্য ধর্মের বহু মানুষ বসবাস করেন। হ্যাঁ, তারা যদি সবাই স্বেচ্ছায় ধর্মান্তরিত হন তাহলে আলাদা কথা, কিন্তু কারোর ওপর কোনো জোর জুলুম করা হবে না। কে বলছেন? জামাতে ইসলামী প্রধান। মানে অদ্ভুত একটা ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। আচ্ছা, মৌলবাদ নির্ভর একটা দল যদি ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নেয় তাহলে তারা রইল কি? শুনে কি মনে হচ্ছে জানেন তো? সেই সুকুমার রায়ের কবিতাটা মনে পড়ে যাচ্ছে। কথাগুলোর ধরনগুলো দেখুন। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি তোমার সঙ্গে কুস্তি করে পারবো না। সুকুমার কার কথা ভেবে কবিতাটা লিখেছিলেন কে জানে, কিন্তু শফিকুর রহমান কবিতার এসেন্সটা একদম পারফেক্টলি ধরে ফেলেছেন। এবার শফিকুর রহমানের বক্তব্যের এসেন্সটা কে কীরকম বুঝেছে জানি না, তিনি তো পোশাক স্বাধীনতার কথা বলে দিলেন। তারপরেই তো দেখলাম গোপালগঞ্জের বাজারে ওই ফতোয়া জারি হলো। কেন হলো সেটা একবার ভেবে দেখেছেন? এ কোন বাংলাদেশ? তালিবানি যে মানসিকতা, সেই মানসিকতা এবং ইসলামিক স্টেট বানানোর দিকে মোহাম্মদ ইউনূস সরকারকে মৌলবাদীরা তারা ওই দিকেই নিয়ে যাচ্ছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যেখানে সারা পৃথিবী বলছে নারী পুরুষ সমান সমান, যেখানে সারা পৃথিবী মহিলা সশক্তিকরণ, নারীদের অগ্রাধিকারের কথা বলছে, যেখানে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তার অন্যতম নিদর্শন স্থাপন করছেন মহিলাদের সশক্তিকরণের জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণার মধ্যে দিয়ে, সেখানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে মহিলাদের বিরুদ্ধে এই ধরনের আচরণ দেখে নিশ্চিত করে খুব দুঃখ লাগছে। যারা বাংলাদেশের ৭১ সালে স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিল সক্রিয়ভাবে, এবং যারা পাকিস্তানি অকুপেশন আর্মিকে সহযোগিতা করেছিল রাজাকার আলবদর আলসামস হিসেবে, সেই মানুষগুলি তো আজকে আবার তাণ্ডব চালাচ্ছে এবং তাদের স্বপ্ন পূরণের চেষ্টা করছে, যাতে পাকিস্তানকে রিভাইভ করতে পারে, বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানানোর চেষ্টা করছে। সেটাই তো হবে। ওদের এই দৌরাত্ম্য থামানো দরকার। কে থামাবে আমি তা জানি না। মঙ্গল গ্রহ থেকে কেউ আসবে নাকি ইগোহরি কেউ আসবে, কিন্তু দৌরাত্ম্যটা থামানো দরকার। ওরা ভুল করছে, অপরাধ করছে, জেনে শুনে অপরাধ করছে। এই দেশটাকে এরা নিজেরা নিজের হাত দিয়ে যখন সিরিয়ায় পরিণত করতে চায়, খুব ভালো হচ্ছে, হোক এরকম আরও হোক। যারা কদিন আগে রাস্তায় নেমেছিলেন, নেচেছিলেন খুব, যারা হিন্দু বাড়ি জ্বালার সময় মুখ বুজেছিলেন, যারা হিন্দু মন্দির ভাঙার সময় যারা মুখ ঘুরিয়েছিলেন, যারা বাহবা দিয়েছিলেন, যারা ফেসবুকে দিয়েছিলেন, তারা বুঝুক ঘাতকের তরবারি রক্তই চায়, সে হিন্দু মুসলমান বোঝে না। পুলওয়ামা হামলার সময় একটা কথা খুব শোনা যেত জানেন তো, কাশ্মীর বানেগা পাকিস্তান। বালাকোটে বিমান হানার পর ওই কথাগুলো আর শোনা যায় না। বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে যতই গদগদ ভাব দেখাক, সে দেশের সাধারণ মানুষ কিন্তু মানে পাকিস্তানে তারা বাংলাদেশের বাঙালিদের এতটুকু কদর করে না। কারা করে কদর? কদর কেউই করে না, কিন্তু প্রয়োজন অনুযায়ী তাদের ব্যবহার করার কথা কারা ভাবে? আইএসআই। তারা কি
তলায় তলায় বাংলাদেশের সাথে যোগাযোগ রাখছে না? দেখুন, সন্দেহটা জোরালো হচ্ছে কেন? কারণ বিএনপির সক্রিয়তা এবং বিএনপির সাথে ওই পাকিস্তানের ওই দূতাবাসের লোকজনের এসে দেখা করাটা। দেখুন, এখনও তো বিএনপি ক্ষমতায় আসেনি, কোনোভাবেই আসেনি, অথচ তাদের সাথে এসে দেখা করছে। বিএনপি যখনই ক্ষমতায় আসে বাংলাদেশে আইএসআইয়ের সক্রিয়তা বাড়ে, জঙ্গি গোষ্ঠীগুলো সক্রিয় হয়। এবারও ওই শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর কয়েক মাস বিএনপি চুপচাপ ছিল, কিন্তু কয়েক মাস পর থেকে যে হিন্দু নিপীড়নটা শুরু হয়েছে তার পেছনে কিন্তু এই রাজনৈতিক শক্তিগুলোর প্রত্যক্ষ মদত রয়েছে। 20শে মার্চ বিএনপি প্রথম ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছিল, আর 25শে নভেম্বর চিন্ময় দাসকে গ্রেফতার করায় বিএনপি। এবার গ্রেফতারের পর যারা প্রতিবাদ জানাতে এসেছিলেন তাদের ওপরেও নাকি তারা হামলা চালিয়েছিল। আর তারপর 26শে নভেম্বর থেকে যে ঘটনা প্রবাহ দেখতে পাচ্ছেন সেগুলো নিয়ে তো আলাদা করে কিছু বলার প্রয়োজনই পড়ে না, সব হাত মিলিয়ে ফেলেছে। 28শে নভেম্বর বিএনপি অভিযোগ করেছে যে তাদের দলের প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানের হত্যার পেছনে নাকি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের ভূমিকা ছিল। তাহলে এগুলো বলার কারণ কি হঠাৎ এতদিন পরে? পরিষ্কার, ইসকন আর ভারত, প্রতিষ্ঠান আর প্রতিবেশী রাষ্ট্র, দুজনকেই একই পংক্তিতে রেখে ভিলেন করে দেওয়ার চেষ্টা। এই কাজটাই তো করছে বিএনপি। সে 81 সালে মেজর জিয়া মারা গেছেন, এতদিন পর তাদের মনে হলো। এর মধ্যে তো তারা 2 দফায় ক্ষমতাতেও ছিল, কই তখন তো এই অভিযোগ করেনি, এখন কেন করছে? ওই কারণ পরিস্থিতি বুঝে, ঝোপ বুঝে কোপ মারা যাকে বলে না, ঠিক তাই, যখন যেমন তখন তেমন। এখন মনে হচ্ছে এইটা বললে উস্কানিটা দেওয়াটা সহজ হবে। এদের পেছনে কে? তার পেছনেও কি কেউ উস্কানি দিচ্ছে না? দিচ্ছে তো বটেই। কে দিচ্ছে? চীনের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর থেকে সন্দেহটা তো আরও জোরালো হয়েছে। নাহলে বাংলাদেশ নিয়ে চীন তো এতদিন নিষ্ক্রিয়ই ছিল। এদিকে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সব দূতাবাসে নির্দেশ পাঠিয়েছিলেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কোনো পাকিস্তানি পাসপোর্টধারী যদি বাংলাদেশের আসার জন্য ভিসা চান তা যেন তৎক্ষণাৎ মঞ্জুর করা হয়। বুঝতে পারছেন? হ্যাঁ, নির্দেশটা একটু ভালো করে ভেবে দেখুন। পাকিস্তানের বাংলাদেশি দূতাবাসে তো এই নির্দেশ পাঠালেই হয়ে যেত। পাকিস্তান থেকে যদি কেউ আসতে চান তাদের নয় ভিসা সহজে দেওয়া হতো। সারা বিশ্বে কেন পাঠাতে হলো? বিশ্বের বিভিন্ন প্রান্তে যে পাকিস্তানিরা রয়েছেন বা পাকিস্তানি সেজে যারা রয়েছেন তারা কি উদ্দেশ্যে বাংলাদেশে আসবেন? কেন আসবেন? পর্যটকরা তো আসবেন না, এটা তো পরিষ্কার। পাকিস্তানে বিরাট ডাক্তার, প্রযুক্তিবিদও নেই যাদের নিয়ে আসতে হবে। পাকিস্তানে স্পেশালিস্ট কারা রয়েছেন তাদের কথা সকলেই জানেন। কারা আছেন জানেন? যেরকম এখানে কাশ্মীরের লোকজন খুব ভালো জানেন পাকিস্তানে এরকম স্পেশালিস্ট কারা, কিসের জন্য বাংলাদেশ তাদের আনতে চাইছে আমরা জানি না, কিন্তু বাংলাদেশের কি তাদের তড়িঘড়ি নিয়ে আসার প্রয়োজন পড়েছে? অ্যাটলিস্ট ইউনূস সরকারের কি এই স্পেশালিস্টদের, পাকিস্তানি স্পেশালিস্টদের নিয়ে আসার প্রয়োজন পড়ে গেছে? বড় প্রশ্ন, কিন্তু ভেবে দেখুন। আরে পাকিস্তানের ভিসা দেওয়ার কি দরকার? কি ভিসা তুলে দিন। ইউনূস যে দায়িত্বটা নিয়ে এসছেন পুরো বাংলাদেশটাকে পাকিস্তান করে দেওয়ার জন্য, আমি বলি ইউনূস সাহেব আপনি আগে না আপনার জাতীয় পতাকার রংটা পাল্টে ফেলুন। ওই জাতীয় পতাকায় যে লাল বলটা আছে রক্তবর্ণ, ওটা ভারতবর্ষের কয়েক হাজার সৈনিকের রক্তে তৈরি। দিক আর না দিক পাকিস্তান নিজেই খেতে পায় না, সে বাংলাদেশে কি করতে আসবে? ব্যর্থ পররাষ্ট্রনীতির কারণে আজকে দুর্ভাগ্যজনকভাবে দেখি আমাদের পার্শ্ববর্তী সিংহভাগ রাষ্ট্রই যারা একসময় বন্ধু ভাবাপন্ন ছিল তারা শত্রু ভাবাপন্ন হয়ে উঠছে। সেখানে পাকিস্তানের কথায় বিশ্বাস করে নিজের দেশকে উত্তাল করা, অশান্তি করা, অশান্ত করা, এটা বাংলাদেশের মানুষকেই বুঝতে হবে। এটা তো আমরা বাইরে থেকে এটা বোঝাতে পারবো না। 1.5 বছর লেগেছিল 71-এ পাকিস্তানকে সরাতে। 5ই আগস্ট থেকে আজকে মাত্র 4 মাস। আপনি জানুয়ারির শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তো? পাকিস্তানকে 71 সালে তাড়াতে 1.5 বছর লেগেছিল, এখানেও একই সময় লাগবে। কেন্দ্রের টপ সিক্রেট রিপোর্ট বলছে বাংলাদেশ ইতিমধ্যেই পাকিস্তানের মতোই ভয়ঙ্কর হয়ে গেছে। প্রশাসনের ওপর সরকারের নিয়ন্ত্রণ সেটা শুধুমাত্র কাগজে কলমে। জামাতে ইসলামী আর হরকাতুল জিহাদ এদের শাখা সংগঠন
যেগুলো রয়েছে আর কি, মানে যেরকম ধরুন হিজাবুত তাহরিত, আনসারুল বাংলা বা জামাত উল মুজাহিদিন, এরা বাংলাদেশে নিজের এলাকায় সব সক্রিয় হয়ে উঠেছে। মানে চারপাশে এরকম বিচ্ছিন্নতাবাদী শক্তির রমরমা। গোয়েন্দা রিপোর্টে কি দাবি করা হয়েছে জানেন? এই দুটো মেন সংগঠন, দুটোই বিচ্ছিন্নতাবাদী মৌলবাদী, এই দুটো সংগঠনের লড়াইয়ের কারণেই সংখ্যালঘুদের ওপর পরপর হামলা হচ্ছে। কারণ দুপক্ষের কাছে এই সংখ্যালঘুরা সফট টার্গেট। সংখ্যালঘুদের ওপর যদি হামলা হয় তাহলে জনসমর্থন চলে যাবে, পাল্টা হামলার সামনে পড়তে হতে পারে। অথচ এলাকার দখল রাখতে কারো না কারোর ওপর তো হামলা চালাতেই হবে, নাহলে আর নিজেদের আতঙ্কটা কায়েম কি করে করা যাবে। তাই জন্য ঢাকা, চট্টগ্রামের মতো বড় বড় শহরে এলাকা দখলের টানাপোড়েন শুরু হয়েছে, আর খেসারত দিচ্ছেন সংখ্যালঘুরা। এখানে এই হরকত উল জিহাদ নামটা কিন্তু চমকে দেওয়ার মতো, কারণ এটা পাকিস্তানে তৈরি জঙ্গি সংগঠন। আল কায়দা আর তালিবানদের ছায়া সংগঠন হিসেবে হরকত কাজ করত। হিজবুল মুজাহিদিন, লস্করে তৈবার মতো কাশ্মীরপন্থী জঙ্গি সংগঠনের সাথেও হরকতের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। সেই হরকত রাতারাতি বাংলাদেশে ডালপালা মেলে এখন ক্ষমতার রাশ হাতে নিতে চাইছে। একটা কথা ভেবে দেখুন তো, বাংলাদেশে কোন আমলে জঙ্গি সক্রিয়তা সব থেকে বেড়েছিল? বেগম খালেদা জিয়ার আমলে। খালেদা জিয়াকেই রাষ্ট্রপতি করা হতে পারে বলে একটা কনাঘুষো কিন্তু শোনা যাচ্ছে। সে কারণে কি চীনের রাষ্ট্রদূত বেগম জিয়ার সাথে দেখা করেছেন? হয়তো তাই ব্রিটেন আর আমেরিকার সাংসদরা পরিস্থিতি আঁচ করে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছেন। আবার তাই ব্রিটেনের রাষ্ট্রদূতকে ডেকে বোঝানোর চেষ্টাও শুরু হয়েছে। বাংলাদেশ কি বোঝাতে চাইছে? তারা বোঝাতে চাইছে যে তারা খুব সমস্ত কিছু সামলে রেখেছে। তারা নিজেদের মাটিতে মৌলবাদ আর সন্ত্রাসের চাষ করবে, কিন্তু তাতে আমেরিকার ব্রিটেনের কোনো ক্ষতি হবে না। নিয়ন্ত্রিত সন্ত্রাস আর কি। লাদেনকে নিয়ে কিন্তু আমেরিকার ব্রিটেনের অভিজ্ঞতাটা খুব তিক্ত। ভবি এবার ভোলে কি না সেটা তো দেখতে হবে, কিন্তু বাংলাদেশ যে সন্ত্রাসের আতুরঘর হয়ে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশের আইজি, কারা দপ্তরের আইজি, তিনি স্বীকার করে নিয়েছেন 5ই আগস্টের পর অনেক সন্ত্রাসী জেল থেকে ছাড়া পেয়েছেন। কেন পেলেন? বুঝতেই পারছেন, সন্ত্রাসীদের যখন জেল থেকে ছাড়া হয় কোনো বিশেষ উদ্দেশ্যে ছাড়া হয়। এবার সেই উদ্দেশ্যটা কি? এই চারপাশে যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে সেটার থেকেই বুঝতে পারছেন। আরও একটা, গায়ের জোরে যখন কেউ ক্ষমতা দখল করে রাখতে চায় তখনই তো এই সন্ত্রাসীদের দরকার পড়ে। শীর্ষ সন্ত্রাসী অথবা যদি আপনার যদি আসলে ডেফিনেশনটা অনেক ক্ষেত্রে মিলবে না, তা আমাদের যে ডিফাইন্ড অনুসারে শীর্ষ সন্ত্রাসী 11 জন মুক্তি পেয়েছেন, জঙ্গিদের মুক্তি পেয়েছেন অ্যারাউন্ড বিভিন্নভাবে 222 জনের মতো, সরি আমি কারেক্ট করছি 174 জনের মতো, বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে। আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছেন।